আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমরা অবশেষে মোটামুটি লিখিত পরীক্ষার দ্বার প্রান্তে, জাস্ট মাত্র আর কয়েকদিন। তো আজকে আমরা আলোচনা যেটা করব সেটা হচ্ছে তামাদি আইন এবং হচ্ছে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন। এই দুটা আইন থেকে চূড়ান্তভাবে কোন জিনিসগুলো আমাদের দেখা দরকার শেষ সময়। তো প্রথমেই আমরা তামাদি আইনটা দিয়ে শুরু করি। অলরেডি আমাদের কাছে বিভিন্ন নোট গাইড সব কিছুই আছে, তাই জাস্ট আজকে আমরা মূল উপাদানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, বা যে বিষয়গুলা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর এই শেষ সময়ে এখন আর আপনি নতুন করে কোনো বিষয় বা কোনো সাবজেক্ট কোনো কনসেপ্ট মাথায় নিয়ে আপনার লাভ হবে না। আপনি যতটুকু পড়েছেন সেইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকেন। ওইটুকুকেই আপনি বারবার 100%, যাতে যতটুকু আপনি পড়েছেন তার মধ্য থেকে যদি আসে যাতে আপনি ভুল না করেন। এর পাশাপাশি যেহেতু সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং হচ্ছে দেওয়ানি কার্যবিধির অধীনে এবং সিআরপিসির অধীনে আমাদের মুসাবিদা আছে, তো মুসাবিদা আসতেও পারে নাও আসতে পারে। তো অতএব মুসাবিদার পিছনে আপনাদের এতটা সময় ব্যয় করে কোনো লাভ নাই। জাস্ট ফরম্যাটটা মনে রাখবেন যে দেওয়ানি মুসাবিদা হইলে এই ফরম্যাটে লিখতে হয়, আর ফৌজদারি হইলে এই ফরম্যাটে। এর চেয়ে বেশি এখানে সময় দিয়ে লাভ হবে না, কারণ আপনাকে কোন ফরম্যাটে কোন সমস্যামূলক কি মুসাবিদা লিখতে দিবে আপনি নিজেও জানেন না। সেই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে যতটুকু মুসাবিদা আপনি শিখেছেন তার মধ্যেই সীমাবদ্ধ থাকেন। আগামী কয়েকদিন জাস্ট আপনি মূল কনসেপ্টের উপর ফোকাসটা করেন। তো আমরা চলে আসি আজকের জন্য আমাদের তামাদি আইন 1908। তো দেখেন, আমরা এমসিকিউর জন্য তো একভাবে পড়েছি, তো সেই পড়াটাও কিন্তু আপনার কাজে দিবে যদি আপনি মূল উপাদানগুলো আপনার মনে থাকে বা বারবার আপনি রিভিশন দিতে থাকেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার 5 নাম্বার ধারাটা। এখন এই 5 নাম্বার ধারায় তামাদি আইনের যেই জিনিসটা বলে সেটা হচ্ছে যে কি, টোটাল তামাদি আইনের কনসেপ্ট হচ্ছে যে তামাদি শিডিউলে যে সময়সীমা দেওয়া আছে ওই সময়ের মধ্যেই আমরা একটা মামলা, আমরা একটা দরখাস্ত, আমরা একটা আপিল দায়ের করব। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আর এই 5 ধারা হচ্ছে ওই বেসিক কনসেপ্টের কি ব্যতিক্রম, যে সময় শেষ হয়ে গেলেও যদি আপনার কাছে উপযুক্ত কারণ থাকে, আদালত যদি সেই কারণে সন্তুষ্ট হয়, তবে আপনার ওই যেই সময়টা অতিবাহিত হয়ে গেছে সেইটা আদালত মওকুফ করে দিতে পারে। তাহলে মূল আমাদের আলোচনার বিষয় কোনটা? আপনার কাছে একটা উপযুক্ত কারণ থাকবে, আর ওই কারণে আদালত সন্তুষ্ট হইতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন যে 5 ধারায় আপনি যত প্রকার সময় বৃদ্ধির আবেদন করেন, আপনার কাছে দুইটা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে আপনি উপযুক্ত কারণ দেখাবেন, আর সেই কারণ দিয়ে আদালতকে সন্তুষ্ট করাইতে হবে। তখন আদালত তার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে যদি চায় তাহলে আপনার ওই তামাদিটা মওকুফ করে দিতে পারে। তো এর ভিতরে কি কি আছে অলরেডি আমরা জানি, 5টা জিনিস আছে। অথবা আমরা উল্টাভাবেও আপনাদেরকে পড়িয়েছি যে দুটা জিনিস বাদ দিয়ে বাকি যত প্রকার দরখাস্ত আছে, একটা হচ্ছে দেওয়ানি মূল মামলা, আরেকটা হচ্ছে আমাদের ডিক্রি জারির অ্যাপ্লিকেশন। এই দুটা জিনিস বাদ দিয়ে যত প্রকারের অ্যাপ্লিকেশন হয়, আপিল হোক, লিভ টু আপিল হোক, রিভিশন হোক, রিভিউ হোক, অথবা অন্য কোনো বিশেষ আইনে যত প্রকার দরখাস্ত আছে, সেই রকম ক্ষেত্রে কি প্রয়োজন, এই 5 ধারাটা প্রয়োগ করা যাবে। তাহলে মূল বিষয়বস্তুটা যদি আপনার এখন জাস্ট আপনাকে ডেফিনেশন জানতে চায়, সেক্ষেত্রে আমরা একটা লিখিত পরীক্ষা কিভাবে দিবেন তার ফরম্যাটটা কিন্তু অনেকবার শিখিয়েছি। যে আইনের নামটা উল্লেখ করবেন, ধারাটা উল্লেখ করবেন, সেখানে মূল উপাদানগুলো 1 বাই 1 লেখার চেষ্টা করবেন। আর তারপরে আপনি বিশ্লেষণ করবেন। যেমন ধরেন যে আপনার কাছে সহজ একটা প্রশ্ন দিতে পারে যে বিশেষ আইনে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য কিনা আপনি ব্যাখ্যা করেন, মার্ক দিয়ে দিল আপনাকে 5। এখন যদি আপনি এক লাইনে যদি অ্যান্সার লিখে দেন যে বিশেষ আইনে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য না, ম্যাক্সিমাম হয়তো আপনি 1 পাবেন, 2 পাবেন, আপনার অ্যান্সার সঠিক। অ্যাটলিস্ট আপনি 5 ধারার মধ্যে কি কি জিনিসগুলো বলা আছে ওই জিনিসটা তো আপনি আগে ইনক্লুড করবেন, যে 5টা উপাদান আছে। এরপরে চলে যাইতে হবে কোথায়, ওই যে আমাদের 29 ধারায়, যেখানে আমরা জানি তামাদি আইনের 29-এ 2 নাম্বার সাবসেকশনে কি দেওয়া আছে যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের প্রযোজ্যতা। তো সেখান থেকে আপনারা আরও 3টা জিনিস লিখতে হবে। একটা কি, যে তামাদির শিডিউলের বাইরে যদি সময়সীমা দেওয়া থাকে সেটা প্রযোজ্য হবে, তবে তামাদি আইনের 3 ধারা সর্ব অবস্থায় প্রযোজ্য হবে। 4 নাম্বার ধারা, 9 থেকে 18, 22 ধারা যদি উল্লেখ করা যদি থাকে যে প্রযোজ্য হবে না, তবেই প্রযোজ্য হবে না, না হলে প্রযোজ্য হবে, আর বাকি ধারা প্রযোজ্য হবে না। তো
তো যেহেতু বাকি ধারা প্রযোজ্য হবে না, অতএব বিশেষ আইনে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে না। আবার আপনি লিখে দিতে পারেন যে যদি বিশেষ আইনে বিশেষভাবে উল্লেখ করা থাকে যে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে, তবে প্রযোজ্য হবে। যেমন গত ক্লাসে আমরা কি দেখেছি, বার ট্রাইব্যুনালের ক্ষেত্রে সেখানে কি দেওয়া আছে, আমরা দেখলাম যে তামাদি আইনের 5 এবং 12 ধারা প্রযোজ্য হবে। তো একটা বিশেষ আইন, সেখানে এই জিনিসটা উল্লেখ করা আছে। তো এই জন্য 5 ধারা থেকে আপনি নানা প্রকার প্রশ্ন হইতে পারে। চিন্তা করবেন যে আপনি কিভাবে অ্যান্সারটা লিখবেন, অ্যাটলিস্ট এক পাতা তো লেখার চেষ্টা করবেন। কিভাবে লিখতে পারবেন, ওই 5টা উপাদান লিখবেন। এরপরে আমরা 29-এ যে ব্যতিক্রমটা দিয়ে দিলাম সেটা লিখবেন, অটোমেটিক হয়ে যাবে। একটা দুইটা উদাহরণ দিয়ে দিতে পারবেন। এখন এই ক্ষেত্রে বিভিন্ন নোট বই আপনাদের কাছে আছে, সেখানে উপযুক্ত কারণ কি হইতে পারে এটা অনেকগুলা তার খেয়াল খুশি অথবা আদালতের নজির ভিত্তিক দেওয়া আছে। মূলত আইনের মধ্যে বলা আছে যে কেউ যদি বিভ্রান্ত হয় কিসের, হাইকোর্টের কোনো আদেশ, কোনো অর্ডার, কোনো প্রথার মাধ্যমে তামাদি গণনায় যদি বিভ্রান্ত হয়, তবে 5 ধারার অ্যাপ্লিকেশন দিতে পারবে। এর পাশাপাশি আমরা বলতে পারি বাকি যে কারণগুলো আপনি লিখবেন ওগুলো সরাসরি লিখলে হবে না। এর বাকি কারণগুলো লিখার আগে লিখে দিতে হবে যে বিভিন্ন আদালতের নজির থেকে আমরা বলতে পারি এই কারণগুলো উপযুক্ত হইতে পারে। আপনি সরাসরি এই যে অসুস্থ, দুর্ঘটনা, এটা লিখে দিলে লাভ হবে না। উপরে একটা দুইটা আপনাকে উল্লেখ করতে হবে যে বিভিন্ন আদালতের নজির থেকে আমরা দেখি যে দুর্ঘটনা, হঠাৎ অসুস্থ, কেউ যদি মারা যায়, আইনজীবী যদি অসুস্থ থাকে, এইগুলো উপযুক্ত কারণ হইতে পারে। তাহলে এই টেকনিকে আপনি 5 ধারাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সবসময় থাকে। অথবা আপনাকে অনেক ক্ষেত্রে নানা প্রকার সমস্যা দিয়ে বলতে পারে যে এখানে 5 ধারার অ্যাপ্লিকেশন দেওয়া যাবে কি না। যে কারো বিয়ে শাদী ছিল, কারো জন্মদিন ছিল, তার স্ত্রীর হ্যাপি বার্থডে ছিল, সে কারণে সে আসে নাই, এখন সে পারবে কি না। তো এই জন্য আমরা একটা কনসেপ্ট দিয়েছিলাম যে 5 ধারা সর্বাবস্থায় আপনার যে দুঃখের কারণগুলো হয় সেগুলো একটা উপযুক্ত কারণ হইতে পারে। যেমন কারো মৃত্যু হইল, সড়ক দুর্ঘটনা হইল, আইনজীবী অসুস্থ হয়ে গেল, এই রকম কারণগুলা। তো এই বেসিক কনসেপ্টটা মনে রাখবেন 5 ধারা। আর 5 ধারাতে আপনার যাতে এখন আর কোনো কনফিউশন না থাকে যে দেওয়ানি মূল মামলা এবং ডিক্রি জারি ছাড়া বাকি যত প্রকার অ্যাপ্লিকেশন আছে সেগুলাতে করা যায়, এটা জাস্ট মনে রাখার জন্য। কিন্তু আপনি যখন লিখতে যাবেন তখন লিখবেন কি 5 ধারায় আপিল, লিভ টু আপিল, এই যে আমাদের রিভিশন, রিভিউ এবং অন্যান্য দরখাস্তের ক্ষেত্রে যদি আমরা উপযুক্ত কারণ দেখাইতে পারি, তাহলে আদালত যদি সন্তুষ্ট হয় এ ধারার অধীনে তামাদিটা মওকুফ করে দিতে পারে। তাহলে 5 ধারা আপনি দাগিয়ে রাখেন, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জিনিসটা। এরপরে আরেকটা কনসেপ্ট যেটা অলরেডি আমরা পড়েছি, সেটা হচ্ছে যে লিগ্যাল ডিসেবিলিটি জিনিসটা কি, বৈধ অপারগতা জিনিসটা কি। বৈধ অপারগতা 6 ধারা 7 ধারা অনুযায়ী ব্যাখ্যা করেন, এরকম প্রশ্ন আসতে পারে। অথবা শুধু টিকা আসতে পারে যে বৈধ অপারগতা কি। তো মূলত আপনার এটা নাম নির্ভর করবে, যদি আপনাকে অ্যাটলিস্ট 5 মার্কের উপরে যদি প্রশ্ন হয় তাইলে আপনাকে 3টা ধারা থেকে বিস্তারিত আপনি লিখবেন যে লিগ্যাল ডিসেবিলিটি জিনিসটা কি। যে আইনগতভাবে একজন ব্যক্তি যখন আইনি ক্ষমতা প্রয়োগ করতে পারে না, আইন যাকে ডিসেবল হিসাবে ঘোষণা করে, সেই জিনিসটাই হচ্ছে আমাদের লিগ্যাল ডিসেবিলিটি, যেটা আমরা ডেফিনেশনও দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে যে তামাদি আইনের কোথাও কি করা হয় নাই, লিগ্যাল ডিসেবিলিটিকে সংজ্ঞায়িত করা হয় নাই, তবে আমরা বলতে পারি। তাহলে 6 ধারা আমাদের কি ছিল, জাস্ট একটু স্মরণ করেন যে 6 ধারা আমাদের 3টা উপাদান ছিল। ওই 3টা উপাদান মনে রাখবেন যে নাবালক, পাগল, জড়বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, এদের ক্ষেত্রে তামাদিটা কি হবে, ওই জিনিসটাই বলা হচ্ছে যে এইরকম ডিসেবিলিটির মধ্যে থাকলে তামাদি গণনা স্থগিত থাকবে। তারা যখন সুস্থ হবে তখন মামলা দায়ের করবে। এক ব্যক্তির যদি একাধিক ডিসেবিলিটি থাকে, উভয় থেকে মুক্ত হওয়ার পর মামলা দায়ের করতে পারবে। যদি ডিসেবল অবস্থায় মারা যায় তাহলে তার উত্তরাধিকারীরা মামলা দায়ের করবে, যেটা আমরা এলআর বলি, লিগ্যাল যে বৈধ প্রতিনিধি মামলা দায়ের করবে। যদি বৈধ প্রতিনিধিও লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে থাকে তাহলে তাদের ক্ষেত্রে উপরেরটা প্রযোজ্য হবে, মানে এরাও যখন ডিসেবিলিটি থেকে মুক্ত হবে তখন মামলা দায়ের করতে পারবে। আর ওই 7 নম্বরে বলে যে একাধিক ব্যক্তি যদি থাকে 2টা কন্ডিশন হইতে পারে। যদি একজন ব্যক্তিও কি হয় লিগালি সে ডিসেবলের বাইরে যদি থাকে এবং বাকিদের পক্ষে যদি তার যে কোনো প্রকার লাইবিলিটি ডিসচার্জ করার অধিকার থাকে তাহলে সবার জন্য তামাদি চলবে। আর যদি সেই অধিকারটা না থাকে তাহলে সবাই মুক্ত হওয়া পর্যন্ত, অথবা যে কোনো একজন ব্যক্তি বাকিদের পক্ষে কাজ করার ক্ষমতা পাওয়া পর্যন্ত তামাদিটা স্থগিত থাকবে। আর 8 ধারা আমাদেরকে বলে
এই যে 6 ধারা এবং 7 ধারা আমরা বললাম তারা মুক্ত হইলে মামলা দায়ের করতে পারবে। তো 8 ধারা দিয়ে বলতেছে যে যখন আমরা প্রিএমশনের অধিকার প্রয়োগ করব, অগ্রকয়ের মামলা দায়ের করব, সেক্ষেত্রে 6 ধারা এবং 7 ধারার বিধান প্রযোজ্য হবে না। মানে অগ্রকয়ের মামলার তামাদি যথারীতি চলবে, কেউ নাবালক হোক পাগল হোক আইন তাকে বারণ করবে না। আরেকটা কথা হচ্ছে যে আমরা যে বললাম মুক্ত হইলে মামলা দায়ের করবে, তো এক্ষেত্রে বলতেছে যে 6 ধারা এবং 7 ধারার মাধ্যমে কখনোই এটা বোঝানো যাবে না যে 3 বছরের বেশি সময় তাদেরকে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা মামলার তামাদি যদি 3 বছরের বেশি থাকে তাইলে সেটা কমে 3 বছর পর্যন্ত চলে আসবে। কিন্তু যদি দেখা যায় যে কোনো ক্যালকুলেশনে একটা মামলার তামাদি তো কী ছিল, হয়তো 12 বছর ছিল, এখন এই লিগ্যাল ডিসেবিলিটির কারণে হয়তো তার কাছে বর্তমানে 1 বছর মাত্র সময় বাকি আছে, তো সেটার ক্ষেত্রেও সে 3 বছর সময় পাবে। মূল কথাটা হচ্ছে লিগ্যাল ডিসেবিলিটি থেকে ব্যক্তি মুক্ত হইলে যদি মামলার তামাদি 3 অথবা 3-এর বেশি থাকে তাহলে ম্যাক্সিমাম সে 3 বছরই সময় পাবে, এর বেশি পাবে না। তাহলে আমাদের এই আরেকটা কনসেপ্ট আমরা ভালো করে পড়ার চেষ্টা করব, যেটা এবারের পরীক্ষা গুরুত্বপূর্ণ, যে লিগ্যাল ডিসেবিলিটি বা বৈধ অপারগতা কী, বৈধ অপারগতা আপনি ব্যাখ্যা করেন। অথবা এই রিলেটেড আপনার কিছু উদাহরণ দিয়ে দিতে পারে যে একজন ব্যক্তি নাবালক ছিল, নাবালক থেকে সে সাবালক হওয়ার পূর্বেই আবার পাগল হয়ে গেল, সে একটা দখল উদ্ধার মামলার অধিকার পাইছে। তো মূলত এই প্রতিটা ধারার মধ্যেই দেখবেন যে আপনি উদাহরণ দেওয়া আছে। যদি প্রবলেমেটিক প্রশ্ন আপনি খুঁজতে চান ওইখান থেকেই আপনি ওগুলাই খুঁজতে পারেন। এর বাইরে হাজারো বই হাজারো প্রকার আপনার প্রবলেমেটিক জিনিস দেওয়া আছে যেগুলো কোনো কাজের না। কাজের হচ্ছে আপনার বেয়ার একটা যে ঘটনাটা দেওয়া আছে সেই উদাহরণগুলোর উপর ভিত্তি করেই যদি প্রবলেমেটিক প্রশ্ন আসে আপনাকে দিতে পারে। তাহলে আমরা দ্বিতীয় আরেকটা কনসেপ্ট দেখলাম, সেটা হচ্ছে লিগ্যাল ডিসেবিলিটি। এরপরে আমরা চলে আসি আরেকটা ছোট্ট প্রশ্ন, যেটা সেটা হচ্ছে যে সময়ের অবিরাম চলন বলতে আপনি কি বুঝেন। তাহলে যে এই যে সময়ের অবিরাম চলন বলতে আমরা কি বুঝি, যে একবার যদি তামাদি গণনা কারো বিরুদ্ধে শুরু হয় তাহলে কোনো প্রকার লিগ্যাল ডিসেবিলিটি অথবা যে ফিজিক্যাল ইনএবিলিটি, ডিসেবিলিটি অথবা ইনএবিলিটি মানে আইনগতভাবে অক্ষম অথবা শারীরিকভাবে অক্ষমতার জন্য এটা কারোর জন্য কি হবে না, আটকাবে না, এটা কন্টিনিউ করতে থাকবে। তবে ব্যতিক্রম একটা জাস্ট মনে রাখবেন, আমরা যেটা বলেছি শুধু এক ব্যক্তির জন্য কি থাকে, স্থগিত থাকে। আর উনি হচ্ছেন যদি পাওনাদারকেই দেনাদারের সম্পত্তি দেখাশোনার দায়িত্ব আদালত নিযুক্ত করে, তাহলে যতদিন উনি দায়িত্বে থাকেন ওই সময়টা স্থগিত থাকে। এই 3টা কনসেপ্ট আপনি ভালো করে পড়বেন। আর 12 নম্বর ধারাটা ক্যালকুলেশনের জন্য গুরুত্বপূর্ণ, যে কিভাবে আমরা তামাদি গণনার ক্যালকুলেশন করব, লিগ্যাল কার্য দ্বারা ব্যয়িত সময়, এইটাই আপনার একটা পৃথক প্রশ্ন হইতে পারে। তো এই জন্য 12 ধারায় যে 4টা জিনিস দেওয়া আছে এটা একটু বুঝে নিজে চেষ্টা করবেন, শুধু মুখস্থ করে লাভ নাই। এই 4টা ধারার মধ্যে 4টা সাবসেকশনে 4 রকম কথা বলে। প্রথম সাবসেকশনে বলে যে কোনো মামলা হোক, কোনো আপিল হোক, কোনো দরখাস্ত হোক, যেই দিন কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে ওই দিনটা আমরা বাদ দিব। তো প্রথম ধারা এটা শেষ। এরপরে বলতেছে যে যদি কোনো প্রকার জাজমেন্ট হয়, জাজমেন্টটা যেই দিন প্রনাউন্স করা হয়েছে ওই দিনটা আমরা বাদ দিব। আর ওই জাজমেন্ট বা ডিক্রি যেটাই বলি তার সার্টিফাইড কপি পাইতে যত দিন লাগবে ওই সময়টা আমরা বাদ দিব। আর এই 3 নাম্বারটা স্পেশালি আমাদেরকে বলে যদি আমরা কোনো ডিক্রির বিরুদ্ধে আপিল করতে চাই, ডিক্রির বিরুদ্ধে রিভিউ করতে চাই, তাহলে আমাদেরকে জাজমেন্টের কপি প্রয়োজন পড়ে। দেওয়ানি মামলায় প্রথমে রায় আসে, রায়ের পরে ডিক্রি আসে। এখন আপনি যদি ওই ডিক্রিতে সংক্ষুব্ধ হন তাইলে আপনি আপিল করবেন বা রিভিউ করবেন, তাইলে আপনার জাজমেন্ট তো দরকার যে কিসের উপর ভিত্তি করে ডিক্রিটা দেওয়া হয়েছে। তাইলে ওই রায়ের কপি পাইতেও যতদিন লাগবে ওই সময়টা আমরা বাদ দিতে পারবো। আর সর্বশেষ সাবসেকশন 4 বলে যদি আমরা সালিশের মাধ্যমে কোনো রোয়েদাদকে সেট অ্যাসাইড করতে চাই, যেটা সালিশের মাধ্যমে এসেছে আরবিট্রেশনের অ্যাওয়ার্ড, তাহলে আরবিট্রেশনের কপি পাওয়ার জন্য যতদিন লাগবে ওই সময়টাও বাদ দিতে পারবো। তাহলে 12 ধারাটা আমাদের জন্য এই গুরুত্বপূর্ণ। এরপরে ছোট্ট করে 2টা জিনিস আমরা মনে রাখবো, যে তামাদির ক্ষেত্রে প্রতারণার প্রভাব কী, তামাদির ক্ষেত্রে কোনো ব্যক্তি মারা গেলে তার প্রভাব কী। আপনার সরাসরি প্রশ্ন আসতে পারে যে প্রতারণার ক্ষেত্রে তামাদির প্রভাবটা কী। তো আমরা 18 নম্বর ধারা বিস্তারিত পড়েছি যে যদি কোনো প্রতারণার মাধ্যমে আপনার কোনো অধিকার অথবা যেই দলিলের মাধ্যমে ওই অধিকারটা আসবে ওই দলিলটা যদি কনসিল করা হয়, গোপন করা হয়, তাহলে যেই দিন আপনি জানতে পারবেন যে এরকম একটা আপনার অধিকার ছিল বা এইরকম একটা দলিল ছিল যেটা কনসিল করা হয়েছে,
তাহলে সেই দিন থেকে তামাদি গণনাটা শুরু হবে। এইটা হচ্ছে বেসিক হচ্ছে, মনে রাখবেন যে প্রতারণা হইলে কি হবে, যেহেতু আপনি জানেন না আপনার কোনো দোষ নাই, অতএব যেই দিন আপনি জানতে পারবেন সেই দিন থেকে তামাদি গণনাটা শুরু হবে। কার জন্য? ওই যেই ব্যক্তি আপনার অধিকারটা কনসিল করছিল, অথবা ওই কনসিল করার ক্ষেত্রে আরও যারা সহযোগী ছিল, অথবা ওদের কাছ থেকে যারা সম্পত্তিটা পেয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য। যেমন একজন ব্যক্তি আপনার একটা অধিকার গোপন করেছে, দলিল গোপন করেছে 10 বছর, তারপরে সে মারা গেছে, এখন তার ছেলে মেয়েদের কাছে ওই দলিলটা আছে। তার 5 বছর পর আপনি জানতে পারলেন যে এইরকম আপনার একটা অধিকার আছে, দলিল আছে। তো তখন ওই তার ছেলে মেয়েদের বিরুদ্ধেও আপনি মামলা দায়ের করতে আপনার এই 18 ধারা প্রযোজ্য হবে। আর মৃত্যুর ফলাফলটাও আমরা জানি, এখানে বাদী বিবাদী দুইজনেরই কথা বলে। যে আপনি হয়তো কারোর সাথে বা আপনার বাবা কারোর সাথে একটা চুক্তি করেছে, যে ধরলাম জমি কিনবে, বায়না চুক্তি করেছে, 6 মাসের মধ্যে টাকা পয়সা দিবে, দেওয়ার পরে সম্পত্তি রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো উনি ওই 6 মাস শেষ হওয়ার আগেই মারা গেল, আর ওই ব্যক্তি পরবর্তী তার দলিলটা করে দিচ্ছে না। তো 6 মাস যাওয়ার পরেই কজ অফ অ্যাকশন অ্যারাইজ হয়েছে। এখন এই যে কজ অফ অ্যাকশনটা অ্যারাইজ হইল, এইরকম ক্ষেত্রে আপনি তো চুক্তি করার নাই, করছে আপনার বাবা তো আগেই মারা গেছে, তাহলে ফলাফলটা কি হবে, কখন কে মামলা দায়ের করতে পারবে? তো বলতেছে যে ওনার উত্তরাধিকারীরা, মানে অ্যালার্ট হইতে পারে যে আপনার বয়স 17 বছর, আপনি এখনও নাবালক, তো আপনি যখন সাবালক হবেন তখন থেকে মামলা দায়ের করতে পারবেন। তাহলে মৃত্যুর ফলাফলটা বাদীর জন্য হচ্ছে কি, বাদীর যারা অ্যালার্ট তারা যখন কি হবে, বৈধ অপারগতার থেকে যদি মুক্ত হয় তখন মামলা দায়ের করবে। একই রকমভাবে বিবাদী যার বিরুদ্ধে মামলা করবেন, সেও যদি লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে থাকে, তাহলে উনি যখন ডিসেবিলিটি মুক্ত হবেন তখন মামলা দায়ের করতে পারবেন। তাহলে প্রতারণা আর মৃত্যুর ফলাফলটা আমরা একসাথে মনে রাখবো। তবে এইখানে 3টা ব্যতিক্রম আছে, ওইটাও মনে রাখবেন। যে ওই যে মৃত্যুর ফলাফলের ক্ষেত্রে আমরা বংশগত পথ উদ্ধার, অগ্রকয় এবং হচ্ছে যে সম্পত্তির দখল উদ্ধার, এই 3টা মামলায় এই 17 ধারার সুবিধাটা আমরা পাবো না। এরপরে আমাদের 19, 20, 21 এই 3টা ধারা একসাথে পড়বেন। যে আমাদের স্বীকারোক্তি, ঋণের টাকা বা সুদের টাকা পরিশোধ, এর নিয়ম কানুনগুলা 19, 20, 21 3টা সেকশন একসাথেই দেওয়া আছে। যে তামাদির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই যদি আপনি কি করেন, কোনো সম্পত্তি বা সম্পত্তির অধিকার রিলেটেড, টাকা পয়সা রিলেটেড কি করেন, কাউকে যদি লিখিত আকারে কোনো স্বীকারোক্তি দেন, তাহলে কন্ডিশন হচ্ছে তামাদির মেয়াদ শেষ হওয়ার পূর্বে লিখিত আকারে যদি আপনি কাউকে কোনো অ্যাকনলেজমেন্ট দেন, তাহলে যেই দিন অ্যাকনলেজমেন্ট দিলেন ওই দিন থেকে নতুন তামাদি শুরু হবে। একই রকমভাবে যদি কেউ আপনার কাছে টাকা পয়সা পায়, আপনি ঋণের টাকার আংশিক অথবা তার সুদ যদি প্রদান করেন, এই প্রদান করার পরে যে আপনি যদি তাকে লিখিত দেন, তো লিখিতটা আমরা কিন্তু ক্লাসে বুঝাইছি। নর্মালি আপনি আমার কাছে টাকা পাবেন, আমি যখন আপনাকে টাকা দিব তখন তো আর আমি লিখিত দিব না। তো এই কনসেপ্টটা হচ্ছে পুরাতন। আগে যেমন আপনি কারো কাছে টাকা পাইতেন, সে আপনার কাছে টাকা পাঠাইলো, লিখিত দিল যে ঠিক আছে আপনার 10,000-এর মধ্যে 5,000 টাকা পরিশোধ করলাম, এইরকম হওয়ার কথা। তো বর্তমান এই যুগে আমরা কিভাবে করব, যে প্রাপ্তি স্বীকার, আপনি টাকা দিয়েছেন, উনি আপনার টাকা দিল যে 10,000 পাইতাম, আপনি 5,000 দিয়েছেন আর 5,000 বাকি আছে, এই রকম একটা লিখিত দরকার হবে। তাহলে যিনি ঋণের টাকা বা সুদের টাকা পরিশোধ করবেন, টাকার পাশাপাশি আপনার কাছে একটা রিটেন থাকতে হবে, তার সিগনেচার করা, যে উনি টাকাটা পরিশোধ করছেন। তাহলে উভয় ক্ষেত্রে যদি আপনি অ্যাকনলেজমেন্ট দেন সেটাও লিখিত হইতে হবে, যদি টাকা পয়সা পরিশোধ করেন বা সুদের টাকা পরিশোধ করেন ওই টাকার সাথে আবার লিখিত থাকতে হবে, তবেই নতুন করে তামাদিটা শুরু হবে। এই জিনিসটা একটু মনে রাখবেন। আর এই রকম টাকা পয়সা যদি কোনো ডিসেবল ব্যক্তির পক্ষে কেউ পরিশোধ করে, কখন তারা ডিউলি অথরাইজড হিসাবে গণ্য হবে, কখন হবে না, 21 ধারা ওইটা কিন্তু আমাদেরকে বলে। অলরেডি আমরা বারবার পড়েছি, ওই জন্য আপনি জাস্ট ক্লাসটা শোনার চেষ্টা করেন, বই তো বারবারই দেখেছেন। তো 21-এ কি বলে, যে কোনো ব্যক্তি আপনি নিজে যদি দেন সেটা হবে, আপনার এজেন্ট দিলে হবে, অথবা যদি লিগ্যাল ডিসেবিলিটির মধ্যে থাকে, নাবালক হইলে, অভিভাবক, পাগল হইলে তার যে কমিটি অথবা তার ম্যানেজার যদি পরিশোধ করে, অথবা এই 3জন ব্যক্তি কর্তৃক নিযুক্ত, অর্থাৎ অভিভাবক, কমিটি এবং ম্যানেজার যদি কোনো এজেন্ট নিয়োগ করে, তারাও যদি সেই কী করে টাকা পয়সা পরিশোধ করে স্বীকারোক্তি দেয়, আপনার স্বীকারোক্তি বলে গণ্য হবে। ওই জিনিসটা একটু মনে রাখবেন, যদি প্রশ্ন আসে ওইটাও ইনক্লুড করে দিবেন। পাশাপাশি
চারটা জন ব্যক্তির কথা বলা আছে যে এদের স্বীকারোক্তি বলে গণ্য হবে না, মানে এরা লিখিত দিলে কোনো লাভ নাই। যেমন ধরেন যে জয়েন্ট কন্ট্রাক্টর যারা আছে, ঠিকাদার আছে, একাধিকজন মালিক ঠিকাদারের একজন আরেকজনের স্বীকারোক্তি দিলে চলবে না। এটা ছাড়া একাধিক পার্টনার মিলে, আপনি তিনজনে মিলে একটা ব্যবসা করেন, আপনি কোনো স্বীকারোক্তি দিলে ওইটা আরেকজনের স্বীকারোক্তি হিসেবে আমরা নিব না। কোনো উইলের কার্যকর যারা করে, এক্সিকিউটর যারা আছেন, এরা যদি একাধিক থাকে, একজনের স্বীকারোক্তি আরেকজন বলে হবে না। যে মর্গেজ গ্রহীতা, যিনি সম্পত্তি মর্গেজ নিয়েছেন, একাধিক ব্যক্তি হইলে একজনের স্বীকারোক্তি আরেকজনের বলে গণ্য হবে না। তো এই চারটা জিনিসও একটু মনে রাখবেন যে কারা ডিউলি অথরাইজড এজেন্ট হবেন, কাদের স্বীকারোক্তিটা ডিউলি অথরাইজড এজেন্ট হিসাবে আমরা গণ্য করব না। এরপরের কনসেপ্টটা সুখাধিকারটা মনে রাখবেন। আর এটার ক্ষেত্রে আমরা ক্লাসে কিন্তু পড়িয়েছি যে প্রথমে আপনি ডেফিনেশনটা লিখবেন। তামাদি আইনের মধ্যে সেকশন 2 ক্লজ 5-এ কিন্তু এই সুখাধিকারের ডেফিনেশন দেওয়া আছে, যে এমন একটা অধিকার যেটা কোনো চুক্তি থেকে আসবে না, যে অধিকারের মাধ্যমে একজন ব্যক্তি অপর ব্যক্তির সম্পত্তিতে কোনো কিছু স্থাপন করা, সেখান থেকে কোনো কিছু সরানো, সেখানে লাগানো কোনো কিছুর ভোগ করার অধিকার প্রাপ্ত হয়, সেটাই হচ্ছে আমাদের সুখাধিকার। তো এই সুখাধিকার রিলেটেড 26 ধারায় আমাদেরকে কি করে, বেসিক কনসেপ্ট হচ্ছে আলো বাতাস, জলাশয়, রাস্তাঘাট এবং অন্যান্য পজিটিভ বা নেগেটিভ দুটা জিনিস আছে, ধনাত্মক বা ঋণাত্মক। এই রকম অধিকারগুলো কখন অর্জিত হবে, যদি ব্যক্তিগত প্রপার্টি হয় 20 বছর, সরকারি হইলে 60 বছর, কেউ যদি বিনা বাধায় কি করে, একটানা অনুমতি ছাড়া এই যে 20 বছর বা 60 বছর যাবৎ যদি ভোগ করে, তাহলে সেখানে একটা তার অখণ্ডনীয় অধিকার জন্মায়, যে অধিকারটা খণ্ডন করা যাবে না। তো এই ক্ষেত্রে আরও আপনি যদি সুখাধিকার কি বিস্তারিত বর্ণনা করে, তখন ওই যে বিনা বাধায় বলতে 1 বছরের বেশি বাধা হইতে হবে, ওইটা লিখতে হবে। পাশাপাশি এই যে অনুমতি চাওয়া যাবে না, পাশাপাশি মামলা দায়েরের ক্ষেত্রে কখন মামলা দায়ের করতে হবে, যে এই 20 বছর বা 60 বছর যখন আপনার পূর্ণ হচ্ছে, আর যেদিন থেকে বাধা দিবে কেউ যে আপনি এই দিক দিয়ে চলতে পারবেন না, তার পূর্ববর্তী 2 বছরের মধ্যে সম্পন্ন 20 বছর বা 60 বছর আপনারে প্রমাণ করতে হবে। এখন আসি আমরা, মোটামুটি আমাদের এই পর্যন্তই যথেষ্ট তামাদি আইন থেকে। আর কিছু আপনার একাধিক ধারা মিলে কিছু প্রশ্ন হইতে পারে, যেমন যে মামলার ক্ষেত্রে তামাদি গণনায় কোন কোন দিনগুলো বাদ দেওয়া যায়, কোন কোন ধারার অধীনে তামাদির ক্ষেত্রে সময়সীমা বাদ দেওয়া যায়। তো এরকম প্রশ্ন আসলে আপনাকে একাধিক ধারা মিলে অ্যান্সারটা কিন্তু করতে হবে। তো 1 নম্বরে চলে আসবে আমাদের কি 12 নম্বর ধারা, যে আমরা কোন কোন দিনগুলো বাদ দিতে পারতেছি। 13 নম্বরে আসবে আমাদের বিবাদী বিদেশে থাকলে ওই দিনগুলো বাদ দিব। 14তে যদি আমরা সরল বিশ্বাসে এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করি, যতদিন মামলা চলবে ওই সময়সীমাটা বাদ দিব। 15তে হচ্ছে দুইটা জিনিস দেওয়া আছে 15 নম্বরে, যদি আদালতের নিষেধাজ্ঞা থাকে অথবা আইনগত নোটিশ দিতে হয়, ওই সময়সীমাটা আমরা বাদ দিতে পারবো। আর 16তে হচ্ছে যখন আদালতের মাধ্যমে কোনো সম্পত্তি নিলাম হয়, এক্সিকিউশন ইন সেল হয়, তখন ওই নিলামটা রদ করার জন্য যদি অপরপক্ষ নোটিশ দেয়, যতদিন ওইটা নিষ্পত্তির সময়সীমা ব্যয়িত হবে ওই সময়টা বাদ দিতে পারবো। আর পাশাপাশি 9 ধারার ব্যতিক্রমটা আমরা উল্লেখ করে দিব, যে যখন পাওনাদারকে কি করা হয়, যে যিনি একজন ব্যক্তি যার কাছে টাকা পয়সা পাইতো, তাকেই ওই ব্যক্তি যিনি পাওনাদার, দেনাদারকে যদি পাওনাদারের সম্পত্তির দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়, তাহলে যতদিন উনি দায়িত্বে থাকবেন ওই সময়সীমাটা বাদ দিব। তাহলে আপনার যদি এরকম প্রশ্ন আসে যে কোন কোন সময়সীমা আমরা বাদ দিতে পারি, তাহলে 12 নম্বর, 13 নম্বর, 14, 15, 16 আর 9-এর ব্যতিক্রম প্রতিটারই হেডিং করবেন, যে 12 মোতাবেক, 13 মোতাবেক, 14 মোতাবেক, এইভাবে করে আপনি অ্যান্সারটা করে চলে আসবেন। এটা ছাড়া আর যে প্রশ্নটা বারবারই আমরা দেখি কনসেপ্ট থেকে দেয়, যে তামাদি আইনের তৈরির উদ্দেশ্য কী, তামাদি আইন কি কি কাজে ব্যবহৃত হয়, তামাদি আইন পদ্ধতিগত আইন কি না মূল আইন, যেগুলো অলরেডি আপনাদের নোট দেওয়া আছে। তবে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে তামাদি আইন অধিকার নয়, আইনি প্রতিকার খর্ব করে ব্যতিক্রম সহ আলোচনা করেন আপনি। তো এইটা যদি আপনি অ্যান্সার করতে চান, সেক্ষেত্রে আপনার জাস্ট ব্যতিক্রমে তো ধারা আমরা উল্লেখ করব 28 নম্বর ধারা, কিন্তু এর বাইরে আপনার কোনো ধারা নাই, জাস্ট আপনি আইনের নাম উল্লেখ করবেন, যে তামাদি আইন কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, আগে প্রথমে ওইটা লিখবেন।
যে প্রতিটা মামলা প্রতিটা অধিকার যাতে মানুষ নির্দিষ্ট সময়ে আদালতে গিয়ে করে আইনের মাধ্যমে প্রতিকারটা পায়, এই জন্য তামাদি আইন তৈরি করা হয়েছে। এখন যদি কেউ সময় মতো নির্দিষ্ট সময়ে তার প্রতিকার দাবি না করে, তাহলে তামাদি আইনের সাধারণ নিয়ম হচ্ছে তার অধিকারটা কি হবে না, খর্ব হবে না, তবে সে আদালতের মাধ্যমে সেটা প্রয়োগ করতে পারবে না। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এরপরে আপনি দিবেন যে তবে এই আইনের ব্যতিক্রম হচ্ছে তামাদি আইনের 28 নম্বর ধারা, সেখানে বলে যে যদি কোনো সম্পত্তি নির্দিষ্ট সময়ে তামাদির শিডিউলে উল্লেখিত সময়ে কেউ মামলা দায়ের না করে দখল উদ্ধারের, তাহলে ওই সম্পত্তির উপর তার অধিকার প্লাস আইনি প্রতিকার উভয়টাই চলে যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি চান একটা দুটো উদাহরণ দিতে পারেন। আমাদের ক্লাসে আমরা একাধিক উদাহরণ নিয়ে আলোচনা করেছি যে কেউ কারো কাছে টাকা পাবে, তামাদি এক্সপায়ার হয়ে গেছে, পরবর্তীতে যদি আপনি টাকাটা পরিশোধ করেন এবং পরে যদি জানতে পারেন যে এটা তামাদিতে বাড়িতে ছিল, আপনি তার বিরুদ্ধে আর ওই পাওনা টাকার জন্য মামলা দায়ের করতে পারবেন না, কারণ ওই ব্যক্তির অধিকার ছিল, তার শুধু আইনি প্রতিকারটা বন্ধ ছিল, কিন্তু তার টাকার উপর তার অধিকারটা ছিল। তো এইভাবে আপনি অ্যান্সারটা করতে পারেন, অলরেডি আমাদের নোটে দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে নেবেন। এখন চলে আসি অনুচ্ছেদগুলো আপনি পড়বেন কিনা। তো কথা হচ্ছে নর্মাল যদি আমরা এক কথায় বলি অনুচ্ছেদ পড়ার দরকার নাই, তারপরেও ব্যাকআপ হিসাবে আপনি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে আমরা 8 প্রকারের প্রতিকার যেগুলো আছে তার সাথে জড়িত তামাদিগুলো জাস্ট একটু দেখে নেবেন, যদি মাঝে মধ্যে টিকা চলে আসে। আর হচ্ছে যেটা যে ডিক্রি জারি রিলেটেড আমাদের 3টা তামাদির শিডিউল দেওয়া আছে, এই 3টা জিনিস একটু পড়বেন, হয়তো আসতে পারে যে ডিক্রি জারি রিলেটেড তামাদি আইনের অনুচ্ছেদের সময়সীমাগুলো আলোচনা করেন। তো মূলত এখানে 3টা অনুচ্ছেদ দেওয়া আছে আমাদের, 181, 182, 183। একদম সিম্পলি মনে রাখবেন যেই ডিক্রি জারির তামাদি দেওয়া নাই সেটা 181-তে 3 বছর, তাহলে যার কোনো তামাদি দেওয়া নাই সেটা 181-র অধীনে 3 বছর। আর যদি সুপ্রিম কোর্ট হয় তাহলে হচ্ছে আমাদের 12 বছর। কিওয়ার্ডে মনে রাখবেন আগে এইভাবে, না হলে কিন্তু মনে থাকবে না। তাহলে যার তামাদি দেওয়া নাই সেটা হচ্ছে 3 বছর, আর সুপ্রিম কোর্ট হইলে 12 বছর। তবে পরবর্তীতে ডিটেইলে পড়বেন যে আপিল বিভাগের ক্ষেত্রে আপিল বিভাগের আদেশ, হাইকোর্ট বিভাগ কি করে, হাইকোর্ট বিভাগ যদি অরিজিনাল জুরিসডিকশনে কোনো মামলা শুনে তাহলে তার যে কোনো প্রকার ডিক্রি রায় আদেশেরটা হইল আমাদের 12 বছর, এটা মনে রাখবেন। আর ওই প্রতিটার মধ্যে কি দেওয়া থাকে ওই দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে সিপিসির 48, দেওয়ানি কার্যবিধির 48 যে একটা তামাদি আমাদের দেওয়া আছে যে নিষেধাজ্ঞার ব্যতীত অন্যান্য ক্ষেত্রে 12 বছরের মধ্যে আমরা কি করতে হবে, ডিক্রি জারি করতে পারবো। তবে 12 বছর পরেও ডিক্রি জারি করা যায় যদি সেখানে কি থাকে কোনো প্রকার জোর জবরদস্তিমূলক ডিক্রিটা জারিতে বাধা থাকে, তাহলে 12 বছর পরেও করা যাবে। ওই জিনিসটা একটু মনে রাখবো, কারণ প্রতিটার মধ্যেই ওই জিনিসটা বলা আছে যে সিপিসির 48-এ যার তামাদি দেওয়া নাই। তাহলে সহজ করে আমরা 181-তে 3 বছর যার তামাদি দেওয়া নাই, 183-তে হচ্ছে সুপ্রিম কোর্টে 12 বছর। তাহলে 182-তে আমাদের আলোচনা করে আমাদের কি এই যে জেলা জজ 5 জন বিচারক আছেন, এরা যেই কোনো প্রকার রায় দেখ এদের ক্ষেত্রে 2টা কন্ডিশন ঘটবে, একটা হয়তো 3 বছর হইতে পারে অথবা 6 বছর। কখন 3 বছর হবে, যদি আইনগতভাবে ওই ডিক্রিটা নিবন্ধন করার কোনো বাধ্যবাধকতা না থাকে তাহলে 3 বছর, আর যদি ওই ডিক্রি নিবন্ধন করার বাধ্যবাধকতা থাকে তাহলে 6 বছর। যেমন আমাদের অগ্রকয়ের মামলা রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনে যদি ডিক্রি পায় সেটা আমাদের নিবন্ধন করা বাধ্যতামূলক, তো সেটার ক্ষেত্রে আমরা 6 বছরের ডিক্রি জারি করাইতে পারবো। আবার ধরি আমরা যদি মুসলিম আইনে অগ্রকয়ের মামলা করি সেটার জন্য বাধ্যতামূলক না, সেটা আমরা 3 বছরের মধ্যেই আমাদেরকে কাজটা করতে হবে। তাহলে 81, 82, 83 এ 3টা সহজভাবে মনে রাখবেন। 81-তে যেই ডিক্রি জারির সময়সীমা নাই, আর 83-রে সুপ্রিম কোর্টে 12 বছর, এইভাবে মনে রাখবেন। আর 82-তে হচ্ছে 3 অথবা 6 জেলা জজে। তো এই কিওয়ার্ডগুলো মনে থাকলে আপনার ভুল করবেন না। এখন যেমন আমরা যেই প্রশ্নটা প্রথমে আপনাদের করেছিলাম যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হয় কিনা ব্যাখ্যা করেন, তো এরকম ক্ষেত্রে আমরা প্রথমে বলেছি যে আইনের নামটা আপনি চাইলে টোটালটা বাংলায় লিখতে পারেন, যেমন তামাদি আইন 1908 এর ধারা, অথবা আপনি লিমিটেশন অ্যাক্ট 1908 সেকশন এই পর্যন্ত লিখতে পারেন। আপনি যেইটাতে লিখে অভ্যস্ত সেইভাবে লিখবেন, যদি বাংলায় লিখে অভ্যস্ত হন বাংলায় লিখবেন, যদি ইংরেজিতে লিখে অভ্যস্ত হন ইংরেজিতে লিখবেন। বাংলা লেখার মাঝে ইংরেজি লেখা যায়, বাংলাদেশের আইনগুলো এইভাবেই চলে, তো এখানে কোনো আপনার সমস্যা নেই।
এখন আপনাকে যদি বলে যে বিশেষ আইনে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য কিনা, যেটা আমরা বলেছি, তো এই রকম ক্ষেত্রে আপনি সর্বপ্রথমে ওই 29 নাম্বারের জিনিসটাকে উল্লেখ করবেন। 29-এর সাবসেকশন আমাদের 2-তে বলা আছে যে বিশেষ আইনের ক্ষেত্রে কি হবে। তাহলে তামাদি আইন 1908-এর 29 ধারা মোতাবেক তামাদি আইন বিশেষ আইনে প্রযোজ্য হবে কিনা তার বিধান নিম্নরূপ। তো বিধানের মধ্যে আমরা কি পাবো, সাবসেকশন 2 শুধু আমরা ব্যবহার করব একটা, যে তামাদির প্রথম তফসিলের ভিন্ন বিশেষ তামাদি দেওয়া থাকলে তা প্রযোজ্য হবে। তবে তামাদি আইনের 3 ধারা এমনভাবে প্রযোজ্য হবে যেন এটা ওই বিশেষ আইনেরই অংশ। বিশেষ আইনে বিশেষ তামাদি দেওয়া থাকলে সেটা তো আমরা অনুসরণ করব, কিন্তু 3 ধারাটাকে আমরা এইভাবে অনুসরণ করব যে ওইটা ওই বিশেষ আইনে দেওয়া আছে, মানে 3 ধারা সর্ব অবস্থায় প্রযোজ্য হবে। এটা ছাড়া 4, 9 থেকে 18 এবং 22 এই ধারাগুলা যদি ওই আইনে স্পষ্ট করে উল্লেখ করা থাকে যে তামাদি আইনের 4 বা এই ধারাগুলা প্রযোজ্য হবে না, তবেই প্রযোজ্য হবে না, না হলে কিন্তু এগুলা প্রযোজ্য হবে। আর বাকি যে ধারাগুলা আছে এগুলা প্রযোজ্য নয়। অতএব আমরা বলতে পারি তামাদি আইনের 5 ধারা বিশেষ আইনে প্রযোজ্য না। তবে বিশেষ আইনে যদি উল্লেখ করা থাকে যে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য হবে, যেমন আমরা দেখেছি বার কাউন্সিলের বার ট্রাইব্যুনালের ক্ষেত্রে, তখনই প্রযোজ্য হবে। তো এইভাবে আপনি একটু সাজিয়ে যদি লিখেন যথেষ্ট আপনার জন্য। আপনাকে 10 পাতা লিখতে হবে এমন কনফিউজিংয়ে যাবেন না। মূল উপাদানটা যদি আপনি 1 পাতায়ও লিখেন আপনার জন্য যথেষ্ট। তাহলে তামাদি আইনের মধ্যে আপনার জন্য সবচেয়ে সহজ হচ্ছে তামাদি আইন, কারণ যেহেতু অন্য সাবজেক্টগুলো অনেক বড়, পেনাল কোড বলেন, সিআরপিসি বলেন, সিপিসি বলেন, সেই তুলনায় তামাদি আইন খুবই সংক্ষিপ্ত। তো এই জন্য তামাদি আইনের অংশে যাতে আপনি ভুল না করেন এই জিনিসটা মনে রাখবেন। এখন আমরা দেখার চেষ্টা করি একটু আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন। যদি তামাদি অংশে কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আসসালামু জি বলেন। স্যার, সেকশন 8 पे